কেমন হতো যদি আপনাকে একটি টাইম মেশিন দেওয়া হতো এবং আপনি সেটিতে চড়ে 90 দশকে ফিরে যেতে পারতেন? ব্যাপারটা খুব মজার হতো, তাই না? কিন্তু এখন তো টাইম মেশিন আবিষ্কৃত হয়নি আর আপনিও সেটিতে চড়তে পারছেন না। তাহলে কি আপনি 90তে ফিরে যেতে পারবেন না? অবশ্যই পারবেন। বরং আপনি খুব কাছে থেকে 90কে দেখতে পারবেন। আজ তেমনই একটি টাইম মেশিনের সন্ধান নিয়ে এসেছি আপনাদের জন্য। 70 থেকে 90 দশকের মধ্যবর্তী সময়ে বাংলাদেশ তার গ্রাম এই পরিচয়টাকে সম্পূর্ণরূপে মুছে ফেলে শহুরে হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছিল। এই চেষ্টায় তারা ঠিক কতটা সফল হয়েছিল সেই নিয়ে আজ কথা বলবো। তো আজ কথা বলবো মূলত এমন একজন লেখকের লেখা নিয়ে, যিনি তার লেখনীর মাধ্যমে আমাদেরকে খুব কাছে থেকে 90কে দেখিয়েছেন। আসলে লেখক বললে ভুল হবে, আমরা তাকে পর্যবেক্ষক বলতে পারি, কারণ তিনি এই সময়টাকে একটু একটু করে পর্যবেক্ষণ করেছেন এবং তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আজ কথা বলবো লেখক জাহাঙ্গীর মোহাম্মদ আরিফের লেখা রোদের ঘ্রাণ আর বাতাসের রং এই বইটি নিয়ে। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে রোদের ঘ্রাণ আর বাতাসের রং। লেখক বইতেই লিখেছেন ফেলে আসা শহর ঢাকায় দিন যাপন। এই বইটিতে অনেকগুলো সূচিপত্র রয়েছে, মূলত লেখক এক একটা সূচির নাম দিয়েছেন আর সেটি নিয়েই তার লেখা লিখেছেন। আমরা যদি এই সূচিগুলো দেখি, এই যে সেগুলো এখানে অনেকগুলো রয়েছে, আমি জানি না স্পষ্ট দেখা যাবে কিনা। তারপর হচ্ছে এখানে রয়েছে, তো এগুলো যদি আমি একটু পড়ি, এগুলোর বিভিন্ন নামকরণ, যেমন পাড়া বদলে যায়, বিউটি পার্লার আর পাড়ার দোকান, বাজে বকা রাত্রি দিন, রেডিওর সকাল, ডাকটিকেট, ভিউ কার্ড, রেশন আর ইউটিলিটি, শবে বরাতের দিন রাত, যাত্রা আর রাত ভর গান, চাঁদের হাট, জাতীয় দিবস আর পিকনিকের কাল, পাঠ্যপুস্তক, স্টেশনারি, স্কুলের দিন, রেডিওর দিন, বিটিভির সন্ধ্যা, সাগর পাড়ির দিন, শহর থেকে একটু দূরে, এবং এর মাঝে আবার অনেকগুলো রয়েছে। তারপর সবশেষে ফেলে আসা পাড়া। তো এগুলো আসলে সূচির নাম এবং এই এক একটি নাম থেকে এক একটি ঘটনা শুরু হয়েছে। লেখক এক একটি ঘটনা আমাদেরকে জানিয়েছেন। তো এই বইটা মূলত লেখক প্রথমে ফেসবুকে লেখা শুরু করেন এবং সেখান থেকে অনেক পাঠক আগ্রহ দেখায়, যার কারণে এটি বই আকারে প্রকাশ পায়। 2022 থেকে 2025 পর্যন্ত দীর্ঘ একটা সময় লেগেছে এটিকে বই আকারে বাজারে আনতে এবং অবশেষে এটি বই আকারে এসেছে। তো এই বইটির প্রথম সূচিগুলো, যেমন পাড়া বদলে যায়, এখানে আমরা দেখতে পাই কিভাবে ধীরে ধীরে মতিঝিল শহর হয়ে উঠেছে পাড়া থেকে। আমি নিজে যেহেতু এখন মতিঝিলে থাকি, তো আমি আসলে লেখকের লেখার সাথে অনেক বেশি রিলেট করতে পারছিলাম। ব্যাপারটা এমন যে লেখক স্কার্টন রোডের কথা বলেছেন, গুলিস্তানের কথা বলেছেন। এই এলাকাগুলো দিয়ে তো আমিও হাঁটি এবং এখন আমার মনে হচ্ছে আমি যতবার হাঁটবো ততবার আমার মনে পড়বে, হ্যাঁ, এই রোডে একটা পিৎজার দোকান আছে, এখানে এটা ছিল, এই সময় লেখক এখান দিয়ে হেঁটেছেন, এখানে অনেক গল্প রচিত হয়েছে। তো এখানে আসলে লেখক প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা ডিটেলস বলেছেন। যেমন রেডিওর সকালে লেখক বলেছেন কিভাবে রেডিও শুরু হতো এবং কোন সময় কোন জিনিসটা রেডিওতে দেখানো হতো এবং তারা কতটা আগ্রহ নিয়ে বসে থাকতেন, আজ এই জিনিসটা প্রচার হবে, কাল ওই জিনিসটা প্রচার হবে। যেহেতু টিভি, তারপর হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, এগুলো কিচ্ছু ছিল না, ওই রেডিওটাই ভরসা ছিল। তারপর যেমন হচ্ছে শবে বরাতের দিন রাত, এখানে কিভাবে শবে বরাতটা উদযাপন করা হতো, তারা কি খেত, কিভাবে নামাজ পড়তো, এই ব্যাপারগুলো লেখক খুব ডিটেলসে দেখিয়েছেন। তারপর আবার আমরা দেখি এখানে বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স, টিনটিন। এখানে আমি অ্যাস্টেরিক্স সম্পর্কে প্রথমবারের মতো জানতে পারি। তো ওই সময় টিনটিন যে কমিকটা ছিল, লেখকরা হচ্ছে এত দামি কমিক পড়তে পারতো না, অ্যাস্টেরিক্সের অনেক দাম ছিল, এই দামে আসলে লেখকদের পোষাতো না, তারা টিনটিন পড়তো। টিনটিনে অনেক দামি ছিল কিন্তু নানান জনের কাছ থেকে সংগ্রহ করে পড়তো। তো ওই সময় তারা আসলে দেশীয় জিনিসপত্রগুলো বেশি পড়ার চেষ্টা করতো। কারণ হচ্ছে তাদের কাছে এত টাকা নেই, তারা যেগুলো কিনে পড়বে এই সুযোগ তাদের কাছে নেই। তখনকার সময়ে অর্থ সংকটে মানুষ পড়তো না, তখন তাদের অবস্থা ছিল অর্থ শূন্য। এই যে বাজারের টাকা থেকে টাকা মারবে এই সুযোগও নেই, কারণ মায়েরা অনেক হিসাব নিকাশ নিত, দাম দিয়ে দিত যে তুমি এটা নিয়ে আসবা, এই পরিমাণ নিয়ে আসবা। তারপর যদি একটু সন্দেহ হতো তাহলে বিকালে ওই যে কাকিমাদের সাথে মিটিংয়ে বসতো, ওখানে হচ্ছে আলাপ আলোচনা করতো যে এটার দাম এত নিয়েছে, মানে ধরা পড়ে যাবে আর কি, এইরকম অবস্থা। আর যে বাড়তি টাকা মারবে ওই কোনো সুযোগ নেই। স্কুলও ছিল পাশে, যে গাড়িতে করে যাবে আসবে, ওই ভাড়াটা নিবে সেটাও সম্ভব না। টিফিনের জন্য যেই টাকাটা দেওয়া হতো ওটা দিয়ে আসলে টিফিন খাওয়াই সম্ভব ছিল না, খুবই সামান্য, তার উপর বাসা থেকে সব দিয়ে দেওয়া হতো।
তো তাদের পক্ষে আর সম্ভব হতো না সংগ্রহ করা। তখন তারা কি করতো, পাড়ায় পাড়ায় খোঁজ লাগাতো কার কাছে এই জিনিসগুলো আছে, কে করেছে, কার কার কাছে সংগ্রহ আছে। অনেক সময় বলে নিয়ে আসতো, অনেক সময় দেখা যেত তারা না বলে নিয়ে আসতো। যেমন লেখক যখন প্রথম মাসুদ রানা সম্পর্কে জানেন তখন পাড়ার একজনের কাছ থেকে জানেন, বড় ভাইয়ের কাছ থেকে। কিন্তু তিনি লেখককে মাসুদ রানা পড়তে দিবেন না, কারণ তার বয়স হয়নি, এটি বড়দের জন্য। তো লেখক তো পড়তে পারবেন না, কিন্তু তিনি কি করতেন, ওই যে পৃষ্ঠা উল্টে পাল্টে দেখতেন। তিনি প্রথমবার জানতে পারেন যে নায়কের ছবি দিয়েও তাহলে বইয়ের কাভার হয়। এরপর তিনি জানতে পারেন যে সেবা প্রকাশনী শুধু যে মাসুদ রানা প্রকাশ করে এরকম না, আরও অনেক ছোট ছোট বই রয়েছে এবং এগুলো কেনার জন্য তোমার টাকা দরকার। তো তার কাছে যেহেতু টাকা নেই তখন সে আশেপাশে নানা জায়গায় খোঁজ করা শুরু করে। তো তারপর খোঁজ করে করে আস্তে আস্তে পড়া শুরু করে এবং তার মধ্যে অনেক আফসোস রয়ে যায় যে সেবা প্রকাশনী এত এত বই প্রকাশ করেছে কিন্তু তারা কতগুলো পড়তে পেরেছে। এখানে আমি লেখকের সাথে একটা জিনিস মিল পাই, লেখক এখানে রিটার্ন অফ এর কথা বলেছেন, যেগুলো তারা ছোটবেলায় পড়েছেন এবং এটা নিয়ে অনেক ভেবেছেন। আমি সম্ভবত পড়েছিলাম যখন আমি ক্লাস 7 বা 8-এ পড়ি। আমি পড়েছিলাম পিডিএফে, মোবাইলের পিডিএফে পড়েছিলাম, বা 9-এ, আমার সম্ভবত মানে পুরোপুরি মনে নেই। পড়ার পর আমি পুরোপুরি অস্থির হয়ে গিয়েছিলাম যে আয়েশাকে জানার জন্য, লিওকে জানার জন্য। দেখলাম যে তাদের দ্বিতীয় পার্ট আসবে কিন্তু মোবাইলে আর দ্বিতীয় পার্ট পাচ্ছিলাম না। আর তখন আমি জানতামও না যে রকমারিতে পাওয়া যায়, এরকম অনলাইনে ফেসবুক চালানো যায়, ফেসবুক থেকে অর্ডার করা যায়, এরকম কিছু আমি জানতাম না। রিটার্ন অফ পড়ার জন্য আমি 4-5 বছর অপেক্ষা করেছি। এরপর আমি সেই বইটা পড়তে পেরেছি। তো লেখক যখন এরকম আফসোসের কথা বলছিলেন আমি এত বেশি এটার সাথে রিলেট করতে পারছিলাম যা বলার মতো নয়। তারপর এখানে লেখক বলেছেন বিভিন্ন উৎসবে রান্নাবান্নার কথা। আমাদের হচ্ছে এই যে যখন লেখকদের ওই সময়কার ভূত চতুর্দশী হতো, নানান রকম শাক রান্না হতো, তারপরে সাকরাইনের উৎসব এগুলো হতো, তখন তাদের বাড়িতে নানান রকম শাক হতো, যেই শাকগুলোর নাম আমার মনে হয় আমি আপনি জীবনেও শুনিনি। এরকম শাকের কথা লেখক বইতে উল্লেখ করেছেন। তো তিনি তার তুলনা করেছেন আগের সময়ের সাথে এখনকার সময়। তিনি বলেছেন যে হচ্ছে এখনকার ছেলেমেয়েরা মাঙ্গা পড়ে, জাপানিজ পড়ে, মানে তাদের কাছে যে অ্যাস্টেরিক্স, টিনটিন এগুলো একদম স্বপ্নের মতো, মানে এগুলো আসলে তারা তেমন পড়ে না, জানে না। তার ছেলে মেয়েরা তাদেরকে নতুন নতুন হচ্ছে কমিক্স দেখায়, কিন্তু তারা যে কমিক্সগুলো পড়ে বড় হয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে উন্মাদের কমিক্সগুলো পড়ে ফেলেছে, টাকার অভাবে কিনতে পারিনি, ওই সময়টা, ওই মুহূর্তগুলো আসলে এখনকার ছেলেমেয়েরা বুঝবে না এবং এটার জন্য লেখক আফসোসও করেছেন। তারপর এখানে লেখক ডাক টিকিট, ভিউ কার্ডের কথা বলেছেন। তখনকার সময় মেয়েরা অনেক বেশিগুলো জমাতো, ভিউ কার্ড জমাতো, ডাক টিকিট জমাতো এবং ছেলেরাও জমাতো। তারপর হচ্ছে এই যে খেলোয়াড়দেরকে নিয়ে ম্যারাডোনা, তারপর প্রিন্সেস ডায়না, এদেরকে নিয়ে নানান রকমের মানুষের চিন্তা ভাবনা ছিল, এদের কার্ড জমাতো মানুষজন, মানে ওই সময়টা একটু অন্যরকম ছিল। তারপর তারা একটা পিৎজার দোকানের কথা বলেছিলেন, ওই সময় এটার অনেক হচ্ছে শাখা প্রশাখা গড়ে উঠেছিল। তো এখনকার সময়ে এসে ওটার আর কিচ্ছু অবশিষ্ট নেই, জাস্ট স্কার্টন রোডে নাকি একটা হচ্ছে দোকান আছে। আমি অবশ্যই ওই দোকানটাতে যাব এবং আমি হচ্ছে ওই দোকানটাতে যাব যে লেখকের কথার সাথে মিল পাওয়ার জন্য, যে ওই সময় এখান দিয়ে তারা হেঁটে গিয়েছেন, তখন ওখানে তো ভালো রকম পিৎজা পাওয়া যেত না, বাট বার্গারগুলো নাকি অনেক মজার ছিল, এটাও লেখক বলেছেন। তারপর এখানে লেখক হারিয়ে যাওয়া পড়শিদের কথা বলেছেন, বিটিভির সন্ধ্যার কথা বলেছেন। বিটিভির সন্ধ্যার কথার এই ব্যাপারটা আমার ভালো লেগেছে। এখানে মানে এইখানে লেখক এমন কিছু কথা বলেছেন যেগুলোর সাথে আমি রিলেট করতে পেরেছি। যেমন আমরা মানে যখন আমি অনেক ছোট ছিলাম তখন এমন হতো যে আমাদের বাড়িতে হচ্ছে আমার আম্মুর টিভি ছিল, জাস্ট আম্মুরই খালি টিভি ছিল। তো ওই টিভিটা দেখতে অনেক মহিলারা চলে আসতো। হ্যাঁ, শুক্রবারে আর শনিবারে সম্ভবত বাংলা চলচ্চিত্র দেওয়া হতো টিভিতে। 100টা অ্যাড দিত, মানে ছোটোবেলায় আমার এখন স্পষ্ট মনে আছে অনেকগুলো অ্যাড দিত। আর মানুষজনের যে কি কান্না একটা মুভি দেখে, এক মুভি 100 বার দিত, ওই মুভিটাই ওরা 100 বার দেখবে এরকম। তো এখানেও লেখক সেই কথাগুলো বলেছেন যে তখনকার সময়ে একটা জায়গায় হচ্ছে দেখানো হতো আর ওটার জন্য মানুষ পাগল হয়ে যেত। তখন তো টিভিরও এত প্রচলন ছিল না, রেডিওতে শুনতো। তারপর তারা টার্জান হতে চাইতো। তখন তো নানান রকম হচ্ছে এইসব সিনেমা, টিভি, মুভি, অ্যাক্টর এগুলো ছিল না। তারা কি করতো, তারা এই যে বইতে পড়তো টার্জান ছিল এবং টার্জানকে নিয়ে একটা অনুষ্ঠান সম্প্রচারিত হতো। তো তখন তারা খেলা হিসেবে টার্জানের এই যে বিভিন্ন গাছে ঝুলতো আর বলতো যে হচ্ছে আমি টার্জান হচ্ছে। এমন হয়েছে যে 2-3টা ছেলে টার্জান হওয়ার জন্য চট্টগ্রামে পালিয়েও গিয়েছে, ব্যাপারটা এরকম। তো এই বইটাতে আপনি হচ্ছে যেমন
90 দশকের ফিল পাবেন। লেখকের সাথে সাথে আপনি হাঁটবেন, চলবেন, ঢাকা শহরের অলিগলিতে ঘুরবেন, ঠিক তেমন আপনি দেশের রাজনৈতিক অবস্থা জানবেন, 88-র বন্যা সম্পর্কে জানবেন, বিশ্বের যে সমস্যাগুলো সেগুলো জানবেন, ওই সময় স্বৈর শাসকদের যে অত্যাচারগুলো সেগুলো জানবেন, সুবিধা অসুবিধা জানবেন। এবং এই বইটা কিন্তু ভালোই মোটা, প্রত্যেকটা অধ্যায় আপনি হচ্ছে খুব মনোযোগ দিয়ে পড়বেন, খুব নিজের সাথে রিলেট করতে পারবেন। এই বইটা আসলে তাড়াহুড়ো করে পড়ার মতো কোনো বই না। এই বইটা হচ্ছে আপনি আস্তে ধীরে পড়বেন, আপনি বসবেন, এক কাপ চা হাতে বা কফি হাতে নেবেন, তারপর খুব মনোযোগ দিয়ে একটার পর একটা অধ্যায় পড়বেন, চাইলে একটু ব্রেক নেবেন। আমি এই বইটা শেষ করতে হবে বলে খুব তাড়াহুড়োয় পড়েছি, কিন্তু আমি জানি এটা আমি অনেকবার রিড করব। আমার যখনই মনে হবে যে আমি 90-তে ফিরে যেতে চাচ্ছি, আমি 90-কে মিস করছি, তখন আমি এই বইটা পড়বো। এই বইটা তো বললাম কোনো প্রচলিত কোনো এই যে গল্প না, উপন্যাস না, ধরা বাঁধা কোনো কাহিনী না, কিন্তু তবুও এই বইটা এত বেশি চমৎকার, মানে আপনি যখন এই বইটা পড়বেন আপনার মনে হবে যে আপনি 90-তে হাঁটছেন, ফিরছেন, চোখের সামনে 90-কে দেখছেন। লেখক এত সুনিপুণভাবে প্রত্যেকটা ঘটনা বর্ণনা করেছেন, কোনো ভনিতা নেই, কিছু নেই, কোনো অতিরিক্ত কোনো কিছু নেই। লেখক নিজের গল্প বলেছেন, সেই সময় তারা কি করেছেন, তিনি কিভাবে বড় হয়েছেন, বাবা কি বলেছেন, মা কি বলেছেন, কিভাবে স্কুলে গিয়েছেন। সেই সময় একটা মজার ঘটনা বলি, সেই লেখক উল্লেখ করেছেন এরকম যে তাদের স্কুল শুরু হতো 10টা বাজে, কিন্তু পাড়ার মেয়েরা, কিছু মেয়ে ছিল, এরা 8টা বাজে বাসা থেকে বের হয়ে যেত, এদেরকে বলা হতো পাড়া বেড়ানি। এরা কি করতো, 8টা বাজে বাসা থেকে বের হয়ে পাড়ায় গিয়ে অন্য মেয়েদেরকে রেডি করাতো এবং তারপর সবাই দল বেঁধে স্কুলে যেত, এরকম ব্যাপার ছিল। তো এই পাড়া বেড়ানি ব্যাপারটা পড়ে আমার খুব মজা পেয়েছি। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে কখনো এরকম হয়নি, আমরা কখনো এরকম দেখিনি, কিন্তু যখন বইটা পড়ছিলাম, এরকম মজার ঘটনাগুলো যখন পড়ছিলাম, এত ভালো লাগছিল যা বলার মতো নয়। তো আমি আসলে এই বইটা যারা 90-কে ভালোবাসেন তাদের সবাইকে রেকমেন্ড করব যে আপনারা এই বইটা পড়তে পারেন। মানে এত ভালো বই পড়ছি লাস্ট কয়েকদিনে যে আমার মনে হচ্ছে আমি সবাইকে রেকমেন্ড করে দিই, এরকম একটা ব্যাপার। তো স্পেশালি যারা 90-কে ভালোবাসেন, 90-এর বই নিয়ে অনেক সাজেশন চান, তাদের জন্য এই বইটা মাস্ট রিড। আর যারা 90-কে নিয়ে এত জানতে আগ্রহী না, বা হচ্ছে আপনি উপন্যাস, তারপরে গল্প, এই জিনিসগুলো পছন্দ করেন, নর্মালি হচ্ছে অধ্যায় ভিত্তিক লেখাগুলো আপনার তেমন একটা ভালো লাগে না, তারা চাইলে এই বইটি স্কিপ করে যেতে পারেন, আপনাদের ভালো নাও লাগতে পারে। বাট 90-কে জানতে চান, 90-কে নিয়ে একটা ফিল পেতে চান, তারা অবশ্যই এই বইটা পড়বেন। আর এই বইটা প্রকাশিত হয়েছে কথা প্রকাশ থেকে। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 650 টাকা। আর এই বইটা প্রথম প্রকাশ হয় 2026 সালে জানুয়ারি মাসে, আবার দ্বিতীয় মুদ্রণও ফেব্রুয়ারি 2026 সালেই আসে। মানে কি পরিমাণ সেল হয়েছে এই বইটা। যাই হোক, এই বইটা আমি গিফট পেয়েছিলাম স্ট্রেঞ্জারের থেকে। তিনি আমার উইশ লিস্ট জানতে চেয়েছিলেন, তখন আমি এই বইটার কথা বলেছিলাম, এবং এই বইটা আমি না পড়েই অনেকজনকে সাজেস্ট করেছিলাম, কারণ এই বইটা আমাকে যে সাজেস্ট করেছে তার উপর আমি 100% ভরসা করি, তারা আপু। তো আমি তারা আপুর উপর ভরসা করে অন্যদেরকেও এই বইটা সাজেস্ট করেছিলাম, এবং এখন পর্যন্ত যতজন পড়েছে প্রত্যেকেই বলেছে আমি খুব চমৎকার একটি বই তাদেরকে সাজেস্ট করেছি, চনরকির পর সেরা একটি বই তাদেরকে সাজেস্ট করেছি। এবং আমি এই বইটা পড়ে আমার মনে হচ্ছে চনরকিতে হালকা একটু ফিল পেয়েছি। চনরকি তো আমার কাছে অবশ্যই খুব চমৎকার একটি বই, কিন্তু চনরকিতে লেখিকা যেহেতু গল্প আকারে বলেছেন, এই বইটাতে না আপনি লেখকের নিজের মুখে সত্যিকার ঘটনা শুনবেন। তো এখানে আপনি পরিপূর্ণভাবে 90-কে জানতে পারবেন। আর আজকে এই পর্যন্তই। তো যেহেতু হচ্ছে বৃষ্টি, আমার ঠান্ডার অবস্থা বলে আর লাভ নেই, বারবার আটকে যাচ্ছিলাম, কিন্তু তবুও মনে হলো এই বইটা নিয়ে আজকে কথা বলা দরকার, তাজা থাকা অবস্থায় বইটা নিয়ে কথা বলা দরকার। অনেকক্ষণ বকবক করে ফেলেছি। এই যে এই বইটার প্রচ্ছদটাও অনেক বেশি সুন্দর, মানে বইটা আসলে অ্যাস্থেটিক বলতে হয়, প্রচ্ছদটাও যেমন সুন্দর, লেখাও সুন্দর, সব কিছু সুন্দর, খুবই চমৎকার একটি বই। আমি তো পার্সোনালি এটাকে 10-এ 10 রেটিং দিয়ে দিচ্ছি। আর মানে নর্মালি আমি বইতে রেটিং দিই না, বাট এটাকে দিয়ে দিচ্ছি আর কি, এটা খুবই ভালো লেগে গেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বই পড়বেন। আল্লাহ হাফেজ।